সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। গত 24 ঘন্টায় ঘটে যাওয়া আলোচিত সংবাদগুলো আমরা বিশ্লেষণ করতে চাই। দুজন অতিথি এরই মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাদিকে রয়েছেন ডাক্তার রাকিব আল হাসান, কলামিস্ট ও ইন্টারন্যাশনাল ইউথ লিডার। এরপর রয়েছেন আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, এনসিপি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা বার্তা কক্ষে যেতে চাই, যেখানে বার্তা সম্পাদক বেনজির আহমেদ রয়েছেন। বেনজির আহমেদ, দিনের সবশেষ সংবাদ শিরোনামগুলো জানতে চাই। রেমান, আপনাকে ধন্যবাদ। দিনের সবশেষ বা আলোচিত সংবাদগুলো আমি আপনাকে সংক্ষিপ্তভাবে জানিয়ে দিচ্ছি। রেমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির বিরুদ্ধে অদৃশ্য শক্তি বা প্রতিপক্ষরা আবারও সজাগ হচ্ছে, আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। তাদের বিরুদ্ধে মতভেদ ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। তিনি আরও বলেছেন, দেশের গণতন্ত্রের স্বার্থে বিএনপি সব কিছু করতে প্রস্তুত, তবে কোনো মতেই জনগণের আস্থা হারানো যাবে না। এদিকে সংস্কার প্রস্তাব নিয়ে মঙ্গলবারও তৃতীয় দফায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক করেছে বিএনপি। এ পর্যন্ত 35টি রাজনৈতিক দলের মধ্যে 15টি রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, পরপর একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এ ধরনের যে প্রস্তাব, এই প্রস্তাবের সাথে তারা সম্মতি দিয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে প্রয়োজনে গ্যাপ দিয়ে আবার প্রধানমন্ত্রী হতে পারবেন। এছাড়া একই ব্যক্তি দল, সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী হতে পারবেন না। এ ধরনের যে জাতীয় ঐক্যমত্যর যে প্রস্তাব, সেখানেও তারা সম্মতি দিয়েছে। তবে সব কিছু মিলে তারা বলেছেন যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, আগামী মাসে অর্থাৎ মে মাসের মাঝামাঝিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শেষ করবে এবং রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে তারা একটা সনদ তৈরি করতে চায়। এর মানে আরেকটি বিষয় হচ্ছে, আপনি জানেন, কুয়েট খুলনা প্রকৌশল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসির অপসারণ দাবিতে আমরণ অনশন করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের দাবি ভিসিকে অপসারণ করতে হবে। এদিকে আজ ইউজিসির একটি প্রতিনিধি দল খুলনা পরিদর্শনে যাবেন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। সেখানে তারা সাম্প্রতিক সব বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। অন্যদিকে ভিসির অপসারণ দাবিতে যে কুয়েটের যে আন্দোলনরত শিক্ষার্থী, তাদের সাথে সংহতি জানিয়েছে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। এছাড়া কিছুক্ষণ আগে আমরা শুনতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বুয়েটের শিক্ষার্থীরাও শাহবাগে ব্লকেড করেছে এবং অবরোধ করেছে, সেখানে তারা আন্দোলনে নেমেছেন। রেমান, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। জি বেনজির আহমেদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই ডাক্তার রাকিব আল হাসান, আপনাকে দিয়ে। আপনি ইন্টারন্যাশনাল ইউথ লিডার। আপনারা জানতে চাই, আসলে বিশ্বের কোন কোন দেশে এরকম এই জাতীয় আন্দোলন আছে যে মানুষকে জিম্মি করে এভাবে রাস্তা ব্লকেট করে দাবি আদায় করা যায়, আর কোন কোন দেশে আছে? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আমার সাথে সহ আলোচক আদিব ভাইকেও শুভেচ্ছা জানাই, দর্শকদেরকে শুভেচ্ছা জানাই। দেখুন, আসলে বিশ্বের অন্য দেশের আন্দোলনের সাথে বাংলাদেশ বা সাবকন্টিনেন্টের আন্দোলন মেলাটা খুব কঠিন। কিন্তু ধরুন, আমাদের পৃথিবীর অনেক দেশেই যে তরুণ বা তারুণ্য নির্ভর যে গণঅভ্যুত্থান, সেটা অনেক দেশে হয়েছে এবং সাকসেসফুল হয়েছে। আপনি যদি দেখেন, তরুণরাই তো আসলে সবসময় ফ্রন্ট লাইনে যায় এবং তরুণদের একটা অগ্রগণ্য ভূমিকার কারণেই শেষ পর্যন্ত বিজয়ের সোপান দেখতে পাই। আপনি যদি দেখেন, আমাদের ঠিক আগেই সর্বশেষ যে শ্রীলঙ্কা, তো আমরা সেম প্যাটার্ন আমরা দেখেছি। সেখানেও মাহিন্দা রাজাপাকসে শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয় এবং সেখানে তার বাসভবনও দখল করা হয়, যেভাবে আমরা 5ই আগস্টে গণভবন আমরা দখল করেছিলাম। তো এখন আমাদের আসলে পরিস্থিতি চিন্তা করতে হবে। আপনি যে জিম্মির কথা বলছেন, আমি আপনার একটা কথা আজকে উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে, ধরেন আমরা খুব কয়েকদিন পর আমরা দেখতে পাই সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যে কিছু হলেই তাদের আন্দোলন হয় এবং মারামারি হয়, এক পর্যায়ে তারা মাঠে নেমে যায়। আপনি দেখেন, আমাদের দুটি খুবই স্বনামধন্য এবং দুটি প্রাচীন কলেজ শিক্ষা প্রতিষ্ঠান। তো সে জায়গা থেকে দেখেন, আমাদের আসলে সোসাইটি কিংবা আমরা ধরুন আমরা যে সংস্কারের কথা বলছি, আমরা এখন নতুন বন্দোবস্তের কথা বলছি, আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। তো আপনি দেখেন, আমাদের এই জিনিসগুলোর মধ্যে না কেমন যেন হচ্ছে কি, আমরা ঠিকভাবে আমরা নিজেদেরকে আসলে পলিটিক্যালি কনসিয়াসনেসও আমরা সে গ্রো করতে পারিনি। একই সাথে আমাদেরকে আসলে ধরুন আমরা সেইভাবে টলারেন্ট সোসাইটিও আমরা ডেভেলপ করতে পারিনি। আপনি দেখেন, এই দুটি শিক্ষা প্রতিষ্ঠান দেখেন, কিছু হলেই তারা রাস্তা নেমে যায়। আপনি দেখেন, একটা পর্যায়ে ভায়োলেন্স তৈরি হয় এবং আপনি দেখেন এখানে কিন্তু ধরেন অনিচ্ছাকৃতভাবে কিন্তু আঘাত পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। আপনি দেখেন, এখানে যদি কেউ একটা ইট পাটখেল মারে কিংবা যদি মাথায় এমন একটা হেড ইনজুরি হয়, সেখানে একটা হতাহতের ঘটনা হতে পারে। তো আসলে এই জিনিসগুলো তো আসলে যদি আমাদের পলিটিক্যাল অ্যাটমসফিয়ারে যদি আমরা আগে থেকে যদি এগুলাকে আমাদের যারা অভিভাবক সোসাইটি কিংবা আমাদের যারা সিভিল সোসাইটি কিংবা আমাদের সরকারের পক্ষ থেকে যদি এগুলাকে এখনই না দমানো হয়, দিন দিন কিন্তু এগুলো কিন্তু আরো বেশি বাড়তে পারে। এবং একই সাথে ধরেন এগুলা কিন্তু আবার যে আমরা যেটাকে বলি আমরা কিশোর গ্যাং, সেটাকেও কিন্তু খুব বেশি প্রভোগ করে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে ধরুন আপনি দেখেন, এগুলোকে যদি আমরা
এখনো যদি মানে প্রোহিবিট না করতে পারে তাহলে আসলে আলটিমেটলি আমার দিন শেষে আসলে সংস্কার করতে কোনো লাভ হবে না। না আপনি বলছেন শ্রীলঙ্কার উদাহরণ, শ্রীলঙ্কায় কি এরকম দিনের না পর দিন এটা আন্দোলন আসলে এই হয়েছে? উদাহরণটা কোথাও নেই, এই উদাহরণটা কোথাও নেই। আমি আছে। আসলে তারুণ্য নির্ভরটাই না, তারুণ্য তো সারা বিশ্বেই হ্যাঁ, আছে, আমি এখন কিন্তু এই সেটা দিন- বছরের পর বছর, right, right. দিনের পর দিন, প্রতিদিন। রাইট, প্রতিদিন কিছু হলে আপনি শাহবাগ দখল করা, আজকে এই গ্রুপ কালকে ওই না গ্রুপ। আপনার এখন সুযোগ আছে, আপনি গিয়ে পূর্বাচলে করেন কিংবা আপনি গিয়ে 300 ফিটে Right, করেন। এখন শাহবাগের মতো একটা জায়গা আপনি কেন করতেছেন? আপনার সাথে আমি একমত। আপনি দেখেন আমাদের শুধু শাহবাগ না, আপনি দেখেন এই যে ঢাকা কলেজ, সিটি কলেজের যে রোডটিতে যানজট, এমনিতেই কিন্তু এই রোডটাতে খুব মানে যানজট সবসময় লেগেই থাকে। তো সেই জায়গা থেকে আপনি যখন ঢাকার একটি পথ অবরুদ্ধ করবেন, পুরো ঢাকা শহরে যানজটটি ছড়িয়ে পড়ে এবং মানুষের এই ভোগান্তি তৈরি। আপনি দেখেন এই মানে এখন মানুষ সুযোগ পেয়ে এই যে সুযোগটা আরো বেশি লুপে নিচ্ছে। আজকে দেখেন আজকে পলিটেকনিক, কালকে হোমিওপ্যাথিক, প্রতিদিন ম্যাথস ও ডিপ্লোমা, মানে কোনো কিন্তু আন্দোলন না। এবার আজকে দেখেন আজকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি কেন্দ্র করে যে তিব্বত এরিয়া ওই এর পাশে, সেখানেও আন্দোলন মানে জিম্মি করেছে। এখানে আসলে কি পাবলিক আসলে খুব বিরক্ত হয়ে যাচ্ছে এবং মানুষ এখানে আপনি দেখেন এখানে বৃদ্ধ আছে, শিশু আছে, স্কুল কলেজ আছে, আপনার হসপিটাল আছে, অনেকগুলো হসপিটাল ঢাকা শহরে, সরকারি বেসরকারি সবকিছু মিলে। তো মানুষের জনভোগান্তি কিন্তু বাড়ে এবং প্রত্যেকটা কিন্তু পাবলিক ডিমান্ড কিন্তু সবসময় করে না। এখন আমাদেরকে আসলে সেই জিনিসটাও টাইম বুঝতে হবে এবং আমাদের এটার জন্য আসলে আমাদের সরকার কিংবা অন্য পক্ষকে আসলে খুব শক্ত হাতে প্রতিরোধ করতে হবে। জি, আরিফুল ইসলাম আদিব, আপনারা দেখলাম একেবারে ঘটা করে সংবাদ সম্মেলন করে এই আন্দোলনে আপনারা সমর্থন দিয়েছেন। আসলে সমর্থন কি বুঝে দিয়েছেন আপনারা? জি, কি বুঝে দিলেন? ধন্যবাদ আপনাকে প্রথমেই এবং একই সাথে যারা দেখছেন সবাইকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকেই রাত 10টায় আমাদের সংবাদ সম্মেলন করে কুয়েটের শিক্ষার্থীদেরকে যে অন্যায্যভাবে অযৌক্তিকভাবে তাদেরকে যে বহিষ্কার আদেশ দিয়েছে সেই জায়গাটার আন্দোলনটিকে হচ্ছে আপনার সংহতি জানানো হয়েছে। এখানে বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিক সংস্কৃতির একটা বড় সমস্যাটা হয়েছে যে ধরেন কেউ কোনো জায়গায় অন্যায় করছে, অনিয়ম করছে, আপনি তার সমালোচনা করলেন কিংবা হচ্ছে মানে এই দেশে যে জিনিসটা ঘটে না, যে ধর নৈতিকভাবে যদি কারো কোনো কিছু স্খলন হয় সাধারণত নিজের থেকে যে সরে যাও, এটা কিন্তু আমাদের বাংলাদেশের কালচারেই নেই। ফলে যেটা হচ্ছে যে দেখেন কুয়েটের শিক্ষার্থীরা প্রথমে তারা নিজেরা সেখানে মানববন্ধন করছে, বিক্ষোভ করছে, দেন তারা স্টেজে গেছে হচ্ছে অনশন কর্মসূচি। সেই অনশনেও একজন শিক্ষার্থী হিট স্ট্রোকে অসুস্থ হয়েছে, কারণ এখন গরম পড়ে প্রায়। সেই স্ট্রোকেও যখন দেখছে যে এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন যে এই যে ইউজিসি আজকে প্রতিনিধি দল হচ্ছে তারা বলছে যাবে। আমরা দেখেছিলাম যে আমাদের তথ্য সম্প্রচার উপদেষ্টা তিনি সামাজিক যোগাযোগ জানিয়েছেন যে সেখানে প্রতিনিধি দল যাবে। তাহলে শিক্ষা মানে ইউজিসির পক্ষ থেকে তো এটা তো ধরেন আরও মানে এই আন্দোলনটা কিন্তু গত প্রায় 2 মাস ধরেই প্রথমে 22 জন শিক্ষার্থীকে অব্যাহতি দিল, বহিষ্কার, সিন্ডিকেট সভা, এবং এই কুয়েটের উপাচার্যকে নিয়ে কিন্তু তার বেশ কিছু আগে থেকে কিন্তু নানা ধরনের তার বিরুদ্ধে অভিযোগগুলো আছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এখানের বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত যারা উপাচার্য হিসেবে আসেন তাদের কেমন যেন সারা জীবনের সাধনা থাকে যে একবার উপাচার্য হওয়া কিংবা একবার যদি কোনো রকম আসে এইটাকে আর হচ্ছে তারা কোনোভাবেই ছাড়তে চায় না। তো ফলে যেটা হচ্ছে যে দেখেন আন্দোলনটা কিন্তু কুয়েটের ভিতরে সীমাবদ্ধ ছিল। ফলে যখন শিক্ষার্থীরা আন্দোলনে যখন একটা ছেলে আন্দোলন করে মানে সে কিন্তু কোনো ধরনের তার নিয়মতান্ত্রিক আন্দোলন প্রক্রিয়া নিজেকে মানে অনশনের মাধ্যমে যখন অসুস্থ হয়েছে তখন এই আন্দোলনটা কিন্তু একেবারে ওই কুয়েটের বাহিরে, খুলনার বাহিরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর অন্যান্য জায়গায় আসে এবং দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাত 10:30টার দিকে তারা হচ্ছে শাহবাগ ব্লকেট করেছেন। এবং এখানে হচ্ছে যে এই যে আমাদের সংস্কৃতি মানে আমরা একটা জিনিস বলতাম যে আমাদের নতুন বাংলাদেশে আমাদের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের পাশাপাশি একটা সামাজিক ব্যবস্থার পরিবর্তনটা এবং মানসিকতার মানে সমাজকে দেখার দৃষ্টিভঙ্গি দেখার মানে এটা আমার কাছে মাঝে মাঝে খুবই আফসোস লাগে যে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ শিক্ষার্থী মানে এখানে প্রাতিষ্ঠানিক যে একটা পারস্পরিক যে বড় ধরনের মানে সহিংসপূর্ণ জায়গায় চলে যায়, মানে এক কলেজ আরেক কলেজের পাশে থাকলে কারা সেরা, শক্তিমত্তায় কারা সেরা কিংবা হচ্ছে কাদের হচ্ছে ক্ষমতা, মানে এই যে ধরেন হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কেন শক্তিমত্তার মানে প্রদর্শনের দিকে সে মনোযোগী হবে, তার তো মনোযোগী হচ্ছে মনোযোগটা দেওয়া মানে এটা বলতে চাচ্ছি আপনার ওই যে আলোচনা মানে আজকেরই ঘটনা সিটি কলেজ এবং হচ্ছে ঢাকা কলেজের মানে এটা তো অভ্যুত্থানের পরে মনে হয়
অলমোস্ট প্রতি 15 দিনে একদিন মনে হয় এটা একটা নিয়মতান্ত্রিক রুটিন পর্যায়ে চলে গেছে, যে প্রতিদিনই হচ্ছে একজন আরেকজনের গেটের কি নেম প্লেট খুলে নিয়ে যাওয়া বা ইয়ে করা। তো এইটা হচ্ছে যে শুধু ঢাকা সিটি কলেজ না, মানে আমাদের অভিজ্ঞতা বলে যে গ্রাম বা জেলা পর্যায়ে দেখা যাচ্ছে যে পাশাপাশি দুটো শিক্ষা প্রতিষ্ঠান আছে, কিংবা হচ্ছে এই মানে এরকম একটা শিক্ষার্থীদের ভিতরে এক ধরনের মনোভাব তৈরি হয়। নতুন বাংলাদেশের কথা বলছেন, সেই বাংলাদেশে আপনারা দল হিসেবে কি পরিবর্তন দেখছেন? পরিবর্তনের জায়গা থেকে আমরা যেটা মনে করি এখনকার শুধু নতুন বাংলাদেশের যে পরিবর্তনটা আমরা যেটা দেখছি সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে, রাজনৈতিক পরিসরে কিন্তু গত 10 বছর ধরেই একটা পরিবর্তন হয়ে আসছে। সেটা হচ্ছে যে 2014 সালে যখন আওয়ামী লীগ একচেটিয়াভাবে 153 সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতা ইলেকশন করে ফেললো এবং বিরোধী দলের জায়গা থেকে বিএনপি কিংবা অন্যান্য দলগুলো আন্দোলন করেছে টানা, কিন্তু তারপরে সরকারকে নড়াতে পারেনি। তখন জাতীয়ভাবে আমাদের যারা আমরা ওই সময় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলাম তাদের ভিতরে একটা হতাশা চলে আসতো, মানে আপনার বিনা ভোটে 153টা সিট নেওয়া, আবার হচ্ছে সেটাকে কন্টিনিউ করা, মানে আওয়ামী লীগের প্রথম কন্টিনিউশন যেটা শুরু হয়েছিল। এরপরে আপনি দেখবেন যে বাংলাদেশে আর কোনো বড় আন্দোলন, ছাত্র আন্দোলন থেকে শুরু করে কোনো বিদ্যমান দলের নেতৃত্বে কিংবা দলের ছাত্র সংগঠনের নেতৃত্বে আর সংগঠিত হয় না। 15 সালে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আন্দোলন, সে আন্দোলনটা কিন্তু এখানকার সামাজিক আন্দোলনের একটা বড় উদাহরণ। এরপর আপনি 18 সালে দেখেন কোটা সংস্কার আন্দোলন এবং হচ্ছে আবার নিরাপদ সড়ক আন্দোলন। অর্থাৎ আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকারকে যতবার সারেন্ডার করছে প্রত্যেকটাই হচ্ছে সামাজিক আন্দোলন, শিক্ষার্থীদের আন্দোলন, এবং সর্বশেষ কিন্তু আওয়ামী লীগকে কিন্তু সেই বিদায় নিতে হচ্ছে সেই মানে শিক্ষার্থীদের নেতৃত্বের আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে বিজয়ের ফলে যেটা হচ্ছে গত 10 বছর ধরেই এখানকার জেনারেশন আকারে কিন্তু একটা বড় পরিবর্তন আসে। সেটাকে আমরা বলতে পারি যে ধরেন এটাকে এক ধরনের বলে সচেতনতা, রাজনৈতিক কিছুটা সচেতনতা তৈরি হয়েছে আগের তুলনায়। এবং সেই জায়গা থেকে আওয়ামী লীগ যেভাবে কর্তৃত্ব পরায়ণ ছিল, আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মত প্রকাশের মানে জায়গা যেভাবে চেপে ধরতো, ভাইয়ের তো আরও ভালো উদাহরণ দিতে পারেন, বিশ্ববিদ্যালয় হলে থাকলে কোনোদিন ফেসবুকে আপনি হচ্ছে সরকারের সমালোচনা করতে পারতেন না কিংবা করা সম্ভব না। সেই জায়গাটার থেকে কিন্তু মানে এই যে প্রতিবাদী হয়ে ওঠা, এটা কিন্তু একটা বড় ধরনের হচ্ছে আপনার প্রতিবাদ করলেন, কিন্তু সাধারণ মানুষের জিম্মি দশা কি কাটছে না? এইটা সাধারণ দশার মানুষের জিম্মি দশাটা, এটা আসলে রাজনৈতিক এই মুহূর্তে যদি আমি বলি, এই মুহূর্তে কথা বলি, আপনি একদিকে দেখবেন বারডেম, একদিকে হচ্ছে পিজি মানে হাসপাতাল, ঢাকা মেডিকেল, এই যে এই হাসপাতালগুলো কত মুমূর্ষ রোগী আছে, কত সাধারণ মানুষ আছে, আপনার আমার ফ্যামিলি মেম্বাররা থাকতে পারে, অনেক প্রেগনেন্ট মানুষ থাকতে পারে, হার্টের রোগী থাকতে পারে, ওইটা বিশেষায়িত হাসপাতাল হার্টের জন্য। এদেরকে জিম্মি করার অর্থ কি? আপনারা যদি সংহতি জানান, সংহতি জানাতে কুয়েটে চলে যান, কুয়েটে গিয়ে সেখানে সংহতি জানান। শাহবাগকে আপনারা কেন এটা করছেন? মানুষকে জিম্মি কেন করছেন? জিম্মি করা ছাড়া কি আন্দোলন জমে না, দাবি আদায় হয় না? না, জিম্মি কেন করছেন এটা 2-3টা বেশ কারণ। একটা প্রথমত আমি যেটা আপনি প্রথমেই ব্যাখ্যা করেছিলাম যে আপনার তারা যখন নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করেছিলেন এবং যার বিরুদ্ধে আন্দোলন করছেন তিনি কোনোভাবেই হচ্ছে সেই আন্দোলনে তারও নিয়মতান্ত্রিকভাবে যে রেসপন্স করা কিংবা কর্তৃপক্ষ ইউজিসি বা শিক্ষা মন্ত্রণালয় থেকে যে রেসপন্স করা, সেই রেসপন্সটা কিন্তু শাহবাগ অবরোধের আগ পর্যন্ত কিন্তু আপনার হচ্ছিল না। আপনি দেখেন যে উপাচার্য ওখানে যাবেন, একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে গেছেন আন্দোলন করতে করতে, সকালবেলা তিনি দুপুরেই অসুস্থ হয়েছেন, সেজন্য সেই রেসপন্সটা যদি আগে করতে পারতো, শেষ পর্যন্ত যদি দাবি পূরণ না হয় শাহবাগ ব্লকেট করতে হবে, মানে এটা হচ্ছে এক ধরনের আর কি সংস্কৃতি আপনার এদিকে নিয়ে যাওয়া আর কি। ডক্টর রাকিব আল হাসান, আপনাকে যে প্রশ্নটা শুরুতে করেছিলাম যে সংস্কৃতি, আমরা এই যে আপনারা যারা তরুণ, আপনারা দুজন তরুণ নেতৃত্ব, আমরা মনে করি আপনারা বাংলাদেশের নেতৃত্ব দেবেন, আপনিও কি বিশ্বাস করেন এই সংস্কৃতি থাকা উচিত বাংলাদেশে? আমি একদমই মনে করি না। কি থাকা উচিত বলেন? আচ্ছা, ওকে, ফাইন। আমি একটু কুয়েটের ঘটনাটা আলোকপাত করি। যেদিন কুয়েটের ঘটনাটি ঘটে সেদিন আমি আপনাদের এই শোতে ছিলাম। যাই হোক, কুয়েটের বিষয়টা হচ্ছে কি, ধরেন কুয়েটের ঘটনাটি এমন একটি ঘটনা, সেই ঘটনাটি হচ্ছে কি ফার্স্ট টাইম এনসিপি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র বলেন, তারা একটি চ্যালেঞ্জের মুখোমুখি পড়ে। ধরুন তারা মানে তাদের অ্যাক্টিভিটিগুলো রাজনৈতিক দল গঠন করার আগ পর্যন্ত দেখেন, তারা যখন কোনো চ্যালেঞ্জের মুখে পড়ে তখন তারা সাধারণ ছাত্র, আর না হলে তারা এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এখন দেখেন আপনি কুয়েটের ঘটনাটি দেখেন, কুয়েটের এই ঘটনাটি ঘটছিল কেন? ধরেন হচ্ছে কি ছাত্র দলের লিফলেট বিতরণ করার কেন্দ্র নেই, কিন্তু তলে তলে আপনি দেখেন কিন্তু জামাত শিবির কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু পলিটিক্যাল অ্যাক্টিভিটি করতেছিল। তো যখন ছাত্র দলের সাথে ওপেনলি গেল তখন হচ্ছে সাংঘর্ষিক মুহূর্ত থেকে তখন হচ্ছে বাদাবাদি মারামারি শুরু হলো, তারপরে ঘটনাগুলো শুরু হলো। তারপরে ঘটনা পরিপ্রেক্ষিতে আপনি দেখেন সেখানে বিসি হচ্ছে 37 জন শিক্ষার্থী, আমি যতটুকু নিউজে দেখলাম 37 জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে। এখন
এটা হচ্ছে তদন্ত সাপেক্ষে সাময়িক বৈঠক করা হয়েছে, তদন্তের পরে আলটিমেট রেজাল্ট জানানো হবে। এখন আপনার তো টাইম, উনি কিন্তু পুরো দায়টা নিজের উপর নিয়েছেন যে আমি দায় নিলাম, আমি রেসপন্সিবিলিটি নিলাম, আমি অভিভাবক হিসেবে নিলাম, এটা তদন্ত চলছে, তদন্ত কমিটি হচ্ছে, তারপরে হচ্ছে কি আমরা এটাকে করবো। এখন একটা গোষ্ঠী হচ্ছে কি আসলে দেখেন আমরা গত 5ই আগস্টের পরবর্তী সময় দেখছি যে সেটা হচ্ছে কি, এবং অনেক গুরুতর অভিযোগ আছে, সেই অভিযোগের প্রেক্ষিতে গতকাল দুজন পিএস উপদেষ্টা এবং একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা জনাব সালাউদ্দিন তানভী, তাকেও অব্যাহতি দেওয়া হয়েছে। তো দেখেন আমরা কিন্তু জিনিসগুলো প্রথমে কিন্তু শোনার মধ্যে ছিল, কিন্তু এখন আসলে মানে এটা প্রুভেনের দিকেও যাচ্ছে বা প্রুভেন হওয়ার কারণে কিন্তু এদেরকে করা হচ্ছে। হ্যাঁ, এটা তো আবার পজিটিভ দিকেও দেখতে পারেন, অনেক জায়গায় প্রুফ হওয়ার পরও অ্যাকশন যাচ্ছে না, তারা অ্যাকশনে গেছে, এটা তো পজিটিভ। আমি পজিটিভলি দেখছি, আমি সংস্কৃতি পরিবর্তন আমি বলছি, পজিটিভলি হচ্ছে, আমি নেগেটিভলি বলছি না। এবং তারা ফার্স্ট টাইম তারা কোনো দলের একদম কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার করছে, আমি এটাকেও সাধুবাদ জানাই। এবং এনসিপি যে নতুন ধারা রাজনৈতিক দিকে যাচ্ছে সেটা আসলে একটা পজিটিভ সাইন ক্যারি করে আর কি। যাই হোক, তো সেটা হচ্ছে কি ধরেন এই নিয়োগ বাণিজ্য, তকবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্য এবং এই সরকার কিংবা ধরেন এই সরকারের ছায়া সরকার যেটা মানে ছাত্রদের সরকার, সেটার উপর একটা গুরুতর অভিযোগ, তারা আসলে এই বাণিজ্য কিংবা নিয়োগের মধ্যে প্রচুর পরিমাণে কি অভিযোগ একটু বলেন তো। আমি প্রচুর পরিমাণে যুক্ত, সেখানে প্রচুর পরিমাণ আপনি ধরেন ডিসি নিয়োগ ক্ষেত্রে হলে তকবির, ডিসি ট্রান্সফার ক্ষেত্রে, ইভেন আমি একটা উদাহরণ দিই, যিনি হচ্ছে মিস্টার ফারাবি, তিনি আমার সেক্টরের, তিনি স্বাস্থ্য উপদেষ্টার পিএস এবং স্বাস্থ্য উপদেষ্টা তিনি ইনক্যাপেবল হতে পারেন, কিন্তু উনি খুব ওনার সরলতার সুযোগ নিয়ে তিনি প্রচুর পরিমাণ ডক্টর, নার্সিং, এভরিথিং এর টেন্ডার বাণিজ্য এবং অনেক এখন আমি এভিডেন্স ছাড়া কথা বলি না, যে এগুলো হচ্ছে কি আমাদের কাছের লোকজন থেকে শোনা আর কি, একদম আমাদের কাছের লোকজন যারা এইসব ভিকটিম বা যারা সাফার করতেছে বা যারা পারতেছে না, তারা এই অভিযোগগুলো জানাচ্ছে। এবং এই অভিযোগগুলো প্রমাণের ক্ষেত্রে হচ্ছে কি এই ঘটনাটি তাদেরকে বহিষ্কার করা হলো আর কি, অব্যাহতি দেওয়া হলো। এখন আপনি দেখেন এই প্রত্যেকটি ইউনিভার্সিটিতে টেন্ডার আছে, প্রত্যেকটি ইউনিভার্সিটিতে ক্যান্টিন আছে, প্রত্যেকটি ইউনিভার্সিটিতে ছোটখাটো টং দোকান আছে। এগুলার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য হচ্ছে কি এই মুহূর্তে তারা তাদের পছন্দের ভিসিকে বসানোর জন্য এই ভিসিকে উঠে পড়ে লাগছে। এছাড়া আর কোনো আমি আর কোনো ব্যাখ্যা এই মুহূর্তে আমি সেটা দেখি না। মানে কি সব জায়গায় ছাত্রদলের কর্তৃত্ব লাগবে? না, আমি ছাত্রদলের কর্তৃত্বের কথা বলতেছি না, কিন্তু ধরেন এই সব জায়গাতে আপনি দেখেন, সব জায়গায় হচ্ছে কি দেখেন এখানে কিন্তু আপনি দেখেন এখানে যে তাদের পছন্দ অনুযায়ী লোক না বসলেই তখন হচ্ছে তার বিরুদ্ধে মানে প্রচুর পরিমাণ চড়া হয়। এরকম কিন্তু আরো বিতর্কিত লোক সব জায়গায় আছে। আপনি দেখেন আজকে এই ডিএনসিসি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপদেষ্টা নিয়োগ দেওয়া হলো, সব বিদেশিধারী লোকজন বসে, একজন লেখক তিনি ফেসবুকে মোটিভেশন লেখেন, তাকে নেওয়া হয়েছে। পরবর্তী তিনি সমালোচনার কারণে, তিনি ফেসবুকের কারণে নিয়োগ প্রাপ্ত হয়েছেন, আমার ফেসবুকের সমালোচনার কারণেই তিনি আবার নিজে পদত্যাগ করেছেন। তো দেখেন এখানে কিন্তু আসলে দেখেন আমরা কিন্তু ফেসবুক কেন্দ্রিক যে সিদ্ধান্তগুলো নিই এগুলো তো আসলে আলটিমেট সিদ্ধান্ত হওয়া উচিত না, এবং এগুলো ভায়াসনেস, প্রচুর পরিমাণ ভায়াসনেস। এবং সেই জায়গা থেকে এসে ধরেন এই সমস্যাগুলো প্রকট আকার বাড়ছে। এবং আমরা কিন্তু সরকারের নিজস্ব রোলে এখানে প্লে করতে পারতেছে না। এখন প্লে না করার কারণ হচ্ছে কি ধরেন এই জাতীয় সংকটগুলো দিন দিন আরো বাড়ছে এবং এগুলো বাড়তে থাকবে। এবং এই সংস্কৃতি আসলে আমাদের চেঞ্জ করা দরকার। আমরা নতুন বন্দোবস্তের কথা বলছি, নতুন বাংলাদেশের কথা বলছি, কিন্তু আসলে হচ্ছে আমাদেরকে প্রপার হইতে আমাদের এই পলিটিক্যাল অ্যাকোমোডেশন বা একটা কালচার কথা বলছিল, কারণ আমাদের আসলে কিন্তু ধরেন পলিটিক্যাল কালচারটা তো আসলে ওভাবে গ্রো আপ করে না। আমি আপনাকে একটা উদাহরণ দিই, ধরেন হচ্ছে কি আমরা বারবারই বলছি যে আমরা বাংলাদেশের নাম চেঞ্জ করতে হবে। আমি আপনার একটা উদাহরণ দিই, ধরেন হচ্ছে কি পৃথিবীর সবচেয়ে জঘন্যতম দেশ নাম হচ্ছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার নামে হচ্ছে কি পিপলস রিপাবলিক, ডেমোক্রেটিক রিপাবলিক অফ উত্তর কোরিয়া। এখন যার নামে ডেমোক্রেটিক আছে, পিপলস রিপাবলিক আছে, সবচেয়ে খারাপ দেশ সেটা। আবার দেখেন চায়নার কথা দেখেন, চায়নার নাম কি পিপলস রিপাবলিক অফ চায়না, কিন্তু চায়না তো একটা অটোক্রেটিক দেশ। এখন আপনার নামে তো কিছু যায় আসে না। এখন আমরা দেখেন আমাদের বেসিক মাইন্ড সেটআপটা যদি ঠিকভাবে না করি, সেটাকে নাম হচ্ছে আমার নাম রহিম, আমার নাম করিম হলো, তো আমার আচার আচরণ, আমার ইনটিটিউড কোনো চেঞ্জ হচ্ছে না। তো সুতরাং আমরা কিন্তু মেজর জায়গাগুলোতে ফোকাস না করে আমরা এই ছোটখাটো বিচ্ছিন্ন জনের ফোকাস করতেছি। এখন আমাদের দেখেন আমাদের 5ই আগস্ট পরবর্তী সময়ে যে অতিরিক্ত স্বাধীনতা ভোগ করার কারণে আসলে আমাদের প্রত্যেকটি ক্যাম্পাসে ধরেন কিছু হলেই খুব বেশি মানুষ ভায়োলেন্স হয়ে যাচ্ছে। আপনি দেখেন ঢাকার রাস্তাঘাটে দেখেন 5ই আগস্ট পরবর্তী যে যার যার মতো দখল করে ফেলতেছে। আপনি এখানে অটো রিক্সা অবাধে চলাফেরা করতেছে, মনে করতেছে আমি তো স্বাধীন। এখন আমাদের স্বাধীন মানে এই না যে আমি যা খুশি তা করবো। স্বাধীন মানে হচ্ছে কি আমি কি করতে পারবো না, এটার একটা লিমিটেশন থাকা দরকার, এটা একটা বর্ডার থাকা দরকার। এখন আমাদের রাষ্ট্রের পলিটিক্যাল কালচারে, পলিটিক্যাল অ্যাটমসফিয়ারে সেটা আমাদেরকে যতদিন আমরা ঠিক না করতে পারবো ততদিন আমাদের এই সংস্কার বলেন যত কিছু বলেন কোনো লাভ হবে না। আর আমি আপনাকে আরেকটা বলি, হাট বাজারগুলো কারা দখল করছে? কোনগুলা? এগুলো বিভিন্ন পলিটিক্যাল পার্টি দখল করছে, তো সেটা তো কালচার পরিবর্তন হলো না। এখন সেগুলো আমি সেটা তো বলতেছি, এগুলো তো পলিটিক্যাল দলের ভিতরে সংস্কার দরকার। শুধুমাত্র আমার নাম চেঞ্জ করলাম, আমি বলে দিলাম। আর সংস্কারের বিষয়টা আপনাকে আমি একটা কথা বলি, ধরেন হচ্ছে এই যে সংস্কার নিয়ে এত বাদানুবাদ চলতেছে, ধরেন আমি ফর এক্সাম্পল বললাম, ধরেন আপনি সংস্কার হওয়া উচিত সবসময় হচ্ছে কি এটা একটা স্বতঃস্ফূর্ত যে প্রক্রিয়া, আপনি জোর করে সংস্কার চাপিয়ে দিতে পারবেন না। আপনি ধরেন আপনি এখন সংস্কার অনেকগুলো ঐক্যমত করছেন, এখন আপনি অ্যামেন্ডমেন্টের সিস্টেমটা রাখবেন। ধরেন বিএনপি অথবা এনসিপি যেই এটাকে 2/3 মেজরিটি নিয়ে আসলো, সে মনে করলো যে আমি একটা সংস্কার মানলাম না, আমি আমার সবটুকু দিলাম, কোনো লাভ হলো? কোনো লাভ হলো না। সুতরাং আলটিমেটলি আপনার পলিটিক্যাল অ্যাকোমোডেশন যদি না হয় এবং হচ্ছে পলিটিক্যাল মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যদি না হয়, তাহলে দিন শেষে আমরা যত সংস্কার কথা বলি, যত কিছু বলি, কোনো কিছু লাভ হবে না। তার জন্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি আমাদের কালচার এবং এডুকেশন ইনভেস্টমেন্ট করা। এবং আমরা গত এই 8 মাসে এই দুটো জিনিস নিয়ে আমি খুব আনফর্চুনেটলি আমি সরকারকে এগুলো নিয়ে কোনো বেশি ফোকাস হতে দেখিনি। জি,
আরিফুল ইসলাম আদিব, অভিযোগ বলবো, আপনি আস্তে আস্তে মানে খণ্ডানোর চেষ্টা করবেন। এই যে ডিসি নিয়োগ, ট্রান্সফার, বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় আপনাদের মানে কি বলে পছন্দের লোকজন বসানো, তো এই বিষয়গুলো অভিযোগ আকারে আসছে এবং কিছুটা প্রমাণও অনেক সময় পাওয়া যাচ্ছে, পত্রপত্রিকা আসছে এবং অভিযোগের ভিত্তিতে আপনার ব্যবস্থাও নিচ্ছেন, এটা পজিটিভ সাইন। তো এইগুলি আসলে এই কালচার তো আপনারা পরিবর্তন করতে পারছেন না। না, এখানে ভাইও বেশ কিছু দুইটা বিষয় বললেন যে দেখেন দুইজন উপদেষ্টার যে এপিএস, আমি স্বাস্থ্য মন্ত্রণালয়টা দেখিনি এখনো, আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার যেটা দেখেছিলাম, তিনি সেখানে বলেছেন যে তিনি আসলে অব্যাহতি দেন না। মোয়াজ্জেম হোসেন যার এপিএস ছিলেন তিনি নিজের থেকেই আর কি আপনার হচ্ছে চাইছেন আর কি, ওখান থেকে অব্যাহতি চেয়েছেন। তার সম্ভবত নিজস্ব একাডেমিক পড়াশোনা অথবা হচ্ছে হয়তো ভবিষ্যতে রাজনীতি করতে চায় সেটা, কারণ সে তো আন্দোলনের মধ্যেই ছিল, এটার একটা বিষয়। আর তানভীর ভাইয়ের বিষয় যেটা হয়েছে যে তাকে আমরা অভিযোগগুলো যখন আসছে, আমরা যেহেতু আপাতত তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে, আমাদের শৃঙ্খলা কমিটিও হয়েছে যারা হচ্ছে তদন্ত করে যদি আরও ফার্দার তার অভিযোগপত্রের সুস্পষ্ট প্রমাণ পান সেক্ষেত্রে সাংগঠনিক স্থায়ীর দিকে ব্যবস্থার রূপ নেবেন। তো এই যে পরিবর্তনের কথা যেটা আপনারা বলতেছেন, যে আমরা প্রথম থেকেই বেশ কয়েকটা বলছিলাম যে বাংলাদেশের পরিবর্তনটা আসলে শুধুমাত্র মানে সাংবিধানিক বা সব জায়গার ওই সংস্কার পাশাপাশি এখানকার একটা সামাজিক এবং হচ্ছে সাংস্কৃতিক পরিবর্তনটা সবচেয়ে বেশি দরকার আর কি। আপনি বলছেন যে এই তানভীর সাহেবের বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণ হয়, এখন তো অভিযোগ আকারে আছে, আপনারা সাংগঠনিকভাবে স্থায়ী বহিষ্কারের, মানে এটা তখন স্থায়ীর দিকে যাবে আর কি। 400 কোটি টাকা আপনি কল্পনা করতে পারেন? 400 কোটি টাকা, এটা কি মানে 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 কি ছেলে খেলা? গত আমলে শুনতাম 1000 কোটি টাকা কোনো টাকাই না, তো এনসিপির সময় কি শুনতে হবে 400 কোটি টাকা? মানুষ তো আশাবাদী ছিল এনসিপি কে নিয়ে। এখানে দেখেন আপনি 400 কোটি টাকার ঢাকা পোস্টের যে নিউজটা করেছে, সে ঢাকা পোস্টের নিউজটা দেখলাম যে পরবর্তীতে আবার সরিয়ে ফেলছে এবং ভয়ে সরিয়েছেন। তানভীর সাহেব তিনি সংবাদ সম্মেলন করেছেন এবং সংবাদ সম্মেলন করে তার অবস্থানটা তখন তিনি জানিয়েছেন যে 400 কোটি টাকার বিষয়ে যে নিউজটা করা হয়েছিল, এবং সেখানে তার বক্তব্যে তিনি যেটা বলেছেন যে আপনার একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে গত 17 বছরে এমন করে সেট আপ করা যে আপনি এই সেট আপে হচ্ছে হয় আওয়ামী লীগকে সুবিধা দিতে হবে, না হলে আপনি নতুন কাউকে সুবিধা দিতে পারবেন না। বই যে আমাদের দেশে যে বইটা ছাপায় বা যে বইয়ের প্রতি নতুন বছর তো আপনার বেশ কয়েক কোটি বইয়ের দরকার হয়। এবছর যেটা হচ্ছে যে আপনার আমাদের মোস্তফা জব্বার যিনি সাবেক মন্ত্রী ছিলেন, তার ভাই, আপন ভাই রাব্বানি জব্বার, তার একটা হচ্ছে প্রেস আছে, ফলে প্রতি বছর বাংলাদেশে সরকারিভাবে যে বইটা ছাপায় এটা প্রায় সম্ভবত আপনার 3500 কোটি বা 4000 কোটি টাকার সম্ভবত টোটাল মার্কেটটা। এই বই ছাপানোর হচ্ছে যত বই ছাপায় ওনাদের একটা 20 থেকে 25 জনের একটা ছাপানোর কোম্পানি আছে, এর বাহিরে সিন্ডিকেট, এর বাহিরে কেউ কাজ পায় না। এবং যত বিরোধী দলের প্রকাশনীগুলো আছে এই প্রকাশনীগুলোকে হচ্ছে আপনার ব্যান করা, যে তারা নতুন করে। তো ফলে এই বছর যেহেতু হঠাৎ করে সরকার পরিবর্তন হয়েছে এবং এটা তো একটা ক্যাপাসিটি থাকা লাগে, কারণ আপনার ধরেন কেউ যদি বই ছাপাইতে চায় প্রকাশনী, তার আপনার হচ্ছে একটা বই ধরেন একটা কোম্পানি ধরেন হচ্ছে বেশ কয়েক লাখ বই ছাপাবে, তার মেশিন আর স্কিনার সহ অনেক কিছু থাকা লাগে। তো ওনারাই এমন একটা নিয়ম করে গেছে এনসিটিভি থেকে যে বিগত 5 বছরে যারা সরকারি কাজ না করছে তারা হচ্ছে ওই আবেদন করতে পারবে না। তাহলে 24 সালে যখন সরকার ধরেন পড়ে গেছে, আপনার বই তো লাগবে 6 মাসের মধ্যে নতুন কেউ হচ্ছে, কারণ ওই সিস্টেম অনুযায়ী আবেদন করার সুযোগ নাই। এবং রব্বানি সাহেব তারা যেটা বলছে যে আমাদেরকে কাজ না দিলে আমরা পুরাটা আমাদের দিতে হবে, আমরা ছাপাবো না। তো হঠাৎ করে আপনার ক্যাপাসিটি সম্পন্ন, ধরেন আমার যদি হঠাৎ করে বলি যে বাংলা ভিশনের অল্টারনেটিভ আমাকে 1 মাসের ভিতরে একটা টেলিভিশন দাঁড় করে দেন, আপনার যত টাকা থাকুক যত যোগ্য লোক লাগুন, এটা কিন্তু একটা সময়ের সাথে কিন্তু একটা সম্পর্কিত আছে। তখন যেটা হচ্ছে যে এই বই ছাপানোর যে কাঁচামাল বেশ বড় 2টা গ্রুপ সম্ভবত ফ্রেশ আর কারা যেন যারা কাগজটা সাপ্লাই দেয়, তারাও এক ধরনের সরকারকে অস্বীকৃতি জানাইছে, যেটা আপনার দেখেছি যে বই ছাপাইতে প্রায় 2 থেকে 3 মাস সময় মানে লেগেছে। তো এইটা হচ্ছে রিয়েলিটি, মানে এইটাও একটা বাস্তবতা আছে। সেক্ষেত্রে তানভীর সাহেব তিনি যেটা ব্যাখ্যা দিচ্ছেন যে
আমাকে হচ্ছে এনসিটিভির যে চেয়ারম্যান ছিল তিনি সহই হচ্ছে একটা সংবাদ সম্মেলন করছিলেন যে সরকার আসলে বই ছাপাইতে পারতেছিল না। তো ওই কাজের মাধ্যমে সম্ভবত তার হচ্ছে একটা ইনভলভমেন্ট আছে এবং সেখানে ঢাকা পোস্ট পরবর্তীতে নিউজ করছে যে তিনি আসলে এই সিন্ডিকেটের ভিতর পড়ে এই পরিমাণে অ্যামাউন্ট করছেন, কিন্তু সেখানের আপনার যে 400 কোটি টাকার কাগজের সিন্ডিকেট কিংবা হচ্ছে এটার বিষয়ে তিনি জবাব দিচ্ছে। এখন আমাদের স্পেশালি তদন্ত কমিটি করে সেখানে যদি প্রমাণ পাওয়া যায় তাহলে এটা হচ্ছে আপনার একেবারে, কিন্তু এইটা যতটা না অভিযোগ বাস্তবতাটা এটার আসলে খুবই কম, কারণ এই অভিযোগটা তো ঢাকা পোস্ট নিউজ করেছে আরও প্রায় মনে হয় 1 মাস আগে। আমরা ঢাকা পোস্টের প্রতিদিন এসে সরাসরি জেনেছি যে আসলে ভিতরের বিষয়টা কি এনসিটিভির জায়গার থেকে। ফলে এইরকম আপনার অনেকগুলো সেক্টরই আছে যে সেক্টরগুলো আসলে যারা প্রিভিয়াসলি কাজ করে আছে তাদের হচ্ছে ওই জায়গায় যদি আপনি কাজ না দেন তাহলে আপনাকে হচ্ছে গভর্নমেন্ট করতে না, আবার তাদেরকে দিল তারা যেটা করে যে প্রপারলি করে না। কেন প্রপারলি করে না? কারণ প্রপারলি করলে তো গভর্নমেন্টের সাকসেস হবে। ফলে একটা জিনিস কি করে ধরেন 40-60% করে, 40% সাবোটেজ করে জি ভিতর থেকে। আমি বুঝতে পারছি শুধুমাত্র গণ অভ্যুত্থান করলে হবে না, যোগ্যতা সম্পন্ন লোকও লাগবে। জি আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউজ অ্যান্ড ভিউজ, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর নিউজ অ্যান্ড ভিউজ আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। আলোচনায় ছিলাম, এখন যাব ডাক্তার রাকিব আল হাসান আপনার কাছে। শেখ হাসিনাকে দেশে ফেরাতে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত নিতে আগামী সপ্তাহে বৈঠকে বসবে দুদক। সিদ্ধান্ত নেবে তারা। এরই মধ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে কিন্তু সাবেক আইজি বেনজির আহমেদের বিরুদ্ধে, এটা ইন্টারপোল থেকে করা হয়েছে। অনেক কিছু করা হচ্ছে, সরকার চেষ্টা করছে। আপনার কি বিশ্বাস হয় এদেরকে ফেরত আনা সম্ভব? সরকার, আপনাকে আবার ধন্যবাদ। সরকারের যে প্রক্রিয়া যাচ্ছে সেই প্রক্রিয়া আসলে আনাটা খুব ডিফিকাল্ট। কারণ হচ্ছে কি আপনি বলি আপনাকে, সেটা হচ্ছে ধরেন আমাদের রিলেটেডও দেখতে হবে। আমরা আসলে মানে সব ক্ষেত্রে আসলে ইমোশনালি আবেগী হয়ে কথা বললেই হবে না। ধরুন হচ্ছে আপনি দেখেন এখানে 12 জন, আমি যতটুকু জানি এর আগে 12 জনের নাম ওরা জমা দিয়েছিল। তো ইন্টারপোলে হচ্ছে কি, ধরো ইন্টারপোলের মানে কি, ইন্টারপোলের মানে হচ্ছে কি সে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল, তুমি যে দেশে থাকুক না কেন, যে দেশে থাকবে সে দেশে আমাকে ব্যবস্থা করে দেওয়া না। এখন ব্যাপারটা হচ্ছে কি আপনি দেখতে হবে যে ওয়ার্ল্ড মানে আইসিসির মামলাগুলো আসলে কীভাবে হয় আর কি। আপনি দেখেন এখানে কিন্তু তারা দুইটা জিনিস, মেজর জিনিস, সেটা হচ্ছে কি যদি আপনার কোনো মৃত্যুদণ্ডের কোনো ঝুঁকি থাকে, আপনার যদি মৃত্যুদণ্ড, অনেক দেশে কিন্তু মৃত্যুদণ্ড মানে সর্বোচ্চ ক্যাপিটাল পানিশমেন্ট উঠিয়ে নেওয়া হয়েছে। এখন আমাদের কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট এখন মৃত্যুদণ্ড রয়ে গেছে। এখন যেসব দেশে মৃত্যুদণ্ডের ঝুঁকি রয়েছে সেসব দেশকে তারা আসামিকে ফেরত নাও দিতে পারে তাদের মতো করে। তো যেহেতু ধরেন শেখ হাসিনা এত পরিমাণ অপরাধ করেছে, ধরেন শেখ হাসিনা তো 500 বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। তো দেখুন এখন শেখ হাসিনা তো এই দিকেও সে পার পেয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে ধরেন নতুন একটা তারা আইন করেছে, সেটা হচ্ছে ধরেন আপনার কারণ অ্যাবসেন্সে আপনি বিচার প্রক্রিয়া শুরু করতে পারবেন না। তো সেক্ষেত্রে ধরুন শেখ হাসিনা যদি আমরা নাই পাই, কারণ অ্যাবসেন্স হলে আপনি তার পক্ষে উকিল দিতে পারবেন না, সাক্ষ্য প্রমাণ দিতে পারবেন না, এবং অ্যাবসেন্সের এই যে বিচারিক প্রক্রিয়াগুলো সেগুলোকে তারা স্বচ্ছ মনে করে না। তো আন্তর্জাতিক প্যারামন্ডলে যখন ভারত যদি ওদেরকে ফেরত না দেয়, হ্যাঁ, তো সেক্ষেত্রে ধরেন শেখ হাসিনার আসলে বিচার করাটা খুবই টাফ। হ্যাঁ, তো শেখ হাসিনাকে পাওয়া খুব টাফ, বিচার করাটা খুব টাফ। এখন তারপরে আমাদের এই প্রেশারটা জারি রাখতে হবে। তবে একটা জিনিস আমাদের সরকার খেয়াল রাখা হচ্ছে, সেটা হচ্ছে ধরেন মানবতা বিরোধী কিংবা গুম খুন এই জাতীয় জিনিসগুলো তো আসলে বহু তদন্ত সাপেক্ষ, বহু প্রমাণ সাপেক্ষ। তো সে জায়গা থেকে আমরা না দিয়ে যে আমরা যদি ধরেন অর্থনৈতিক কেন্দ্রিক যেগুলো দুর্নীতি, যেগুলো প্রমাণ করাটা তুলনামূলক সহজ, সেদিকে যদি এদেরকে আরো বেশি প্রেশারে রাখি এবং দৌড়ের উপরে রাখি, তাহলে নিশ্চয়ই মানে দৌড়ের উপর রাখার অর্থ হচ্ছে ধরেন আমলি মাথাচাড়া দিতে উঠতে পারবে না। যখনই সে একটু রিল্যাক্স মোডে থাকবে তখন কিন্তু দেখবেন সেরকম ওই ভিডিও ছাড়বে, কবিতা দেশে পমপমগিরি করবে, নতুন নতুন সবজির দাম আমার কিন্তু পমপম, এই জাতীয় হাবিজাবি সে কিন্তু এইসব কাজ করা শুরু করবে। তো তাকে কিন্তু রিল্যাক্স মোডে রাখা যাবে না। তো এই কারণে হচ্ছে কি আপনার কন্টিনিউয়াস আমাদের সরকারের ইন্টারিম গভর্নমেন্ট বা পরবর্তী গভর্নমেন্টের কন্টিনিউয়াস প্রেশার উপর রাখতে হবে, যাতে হচ্ছে কি ফেসিবাদ এবং এই যে আওয়ামী ফেসিবাদ যে সেটা যদি মাথা চাড়া না দিতে পারে। সেই প্রেশারটা কি পাচ্ছে আপনার কি মনে হয়? না, এখনো পর্যন্ত পাচ্ছে না। এবং হচ্ছে কি এখন পর্যন্ত 8 মাসে কোনো ধরনের বিচারিক কার্যক্রম শুরু করতে পারেনি, এবং এখন পর্যন্ত এই সরকার এই দৃশ্যমান কোনো কিছু এটা করতে পারেনি। এবং আমি মনে করি যে এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে এটা। জি, আন্দোলন সংগ্রামে একেবারে রাজপথে আরিফুল ইসলাম আদি আপনারা ছিলেন। তো আপনারা এখন যখন রাজনৈতিক দল করেছেন, রাজনীতির দৃষ্টিকোণ থেকে আপনারা কি মনে করেন যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করবে না করবে না? এখানে আওয়ামী লীগের বাংলাদেশের যে রাজনৈতিক অন্যান্য এর আগে আমাদের যে সরকার পরিবর্তনগুলো কিংবা 90-এর গণঅভ্যুত্থান পরবর্তীতে, সেখানেও দেখেন জাতীয় পার্টি মানে অভ্যুত্থান পরবর্তীতে ইলেকশন করছে এবং তারা প্রায় আপনার 35টা আসন জিতছে। কিন্তু এই বছরের যেটা গণ অভ্যুত্থান, এটা কিন্তু বাংলাদেশের হিস্ট্রিতে কিংবা নিকট অতীতে পুরো ওয়ার্ল্ডের একটা খুব বিরল জায়গা, যেখানে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ফলে
আওয়ামী লীগের ফিরে আসা বাংলাদেশের কোনোভাবেই আমার কাছে সম্ভব মনে হচ্ছে না, যদি না এটা প্রতিবেশী রাষ্ট্রের এক ধরনের দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের প্ল্যান্টেড কোনো অংশ না হয়। প্রথমত কারণটা হচ্ছে যে আওয়ামী লীগের একে তো হচ্ছে এখানকার জনগণের দ্বারা একেবারে প্রত্যাখ্যাত, কারণ এই ধরনের অভ্যুত্থানে যেটা হয়েছে যে আপনার জনগণরা তাকে যেতে বাধ্য করেছেন এবং সেখানে আওয়ামী লীগ যে দলীয়ভাবে দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে হচ্ছে যে আপনার হত্যাকাণ্ড করেছে, সেই জায়গার থেকে হচ্ছে এখানকার সাধারণ মানুষ, মানে আপনার এই দেশে তো ধরেন অলমোস্ট সাধারণ মানুষের কাছে একটা সব বাক্য মানে যে মানুষ না আওয়ামী লীগ, এই যে ধরেন একটা ট্রাম, এটা হচ্ছে কি মানে মানুষ প্রত্যাখ্যান, গণপ্রত্যাখ্যান, মানে গণবিচ্ছিন্নতার ইয়েটা। আরেকটা বিষয় হচ্ছে যে স্বাধীনতার পরবর্তীতে আগের আওয়ামী লীগের যে চরিত্র ছিল মানুষের পক্ষে, দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, তার যে 23 বছরের দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস ছিল, স্বাধীনতার পরে তার রাজনৈতিক চরিত্র এবং রাজনৈতিক কর্মসূচিগুলো ফুললি একেবারে বলা চলে যে দেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র বিরোধী ছিল। এবং আওয়ামী লীগ মানে আসলে এটা কোনো মানে গণতান্ত্রিক রাজনৈতিক দল না, বরং এটার চরিত্রটা হয়েছে একটা গণহত্যাকারী এবং সন্ত্রাসী। ফলে সন্ত্রাসী দল এবং গণহত্যাকারী দলের কিন্তু রাজনীতিতে ফিরে আসাটা একেবারে যেহেতু স্বাভাবিক, যেহেতু আপনার বক্তব্য অনুযায়ী সন্ত্রাসী এবং গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ, দলটি তো নিষিদ্ধ হয়নি, দলটি নিষিদ্ধ হয়নি। সেক্ষেত্রে যদি নির্বাচন হয়, সেটা ডিসেম্বরে হোক আর জুনে হোক, তখন তো নিবন্ধিত দল হিসেবে এই দল নির্বাচনে যাওয়ার সুযোগ থাকবে। জি, আমরা সেই জায়গাতেই আমরা বারবার বলে আসছি যে এখানের গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের অবশ্যই বিচার করতে হবে এবং বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রদান করে নিবন্ধন স্থগিত করতে হবে। এটা আমাদের একেবারে রাজনৈতিক লড়াই এবং আজকেও আমি বিকালে হচ্ছে আমাদের থানা পর্যায়ে, তেজগাঁ থানা পর্যায়ে আমাদের এটি কর্মসূচি ছিল এবং সকল রাজনৈতিক দলই এই বিষয়টা কিন্তু মোটামুটি একমত, যেটা হচ্ছে যে আওয়ামী লীগের গণহত্যার বিচার এবং গণহত্যা আওয়ামী লীগের সাথে গণহত্যার মানে হত্যাকাণ্ডের সাথে একটা অতপ্রতভাবে জড়িত। মানে এটা কি শুধু এই সময় করেছে না, স্বাধীনতার পরপরই 72, 73, 74 সালে যখন আওয়ামী লীগের বাহিরে একটা জাসদ একটা দল, নতুন নেতৃত্ব, বিরোধী দল উঠেছিল, আপনার 2-3 বছরে হাজার হাজার নেতাকর্মীকে, মানে 30,000 আছে কিন্তু একটা হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে আওয়ামী লীগ। 75 পরবর্তী তারা একটা হত্যাকাণ্ড, 75-এর আগস্টে তারা একটা হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে গেছে। ফলে আওয়ামী লীগ ফিরে আসছে কিভাবে? আওয়ামী লীগটা ফিরে আসছে যখন 81 থেকে 90 সাল, এর ভিতরে যখন আবার আরেকটা স্বৈরাচার চেপে ধরছে, তখন সাধারণ মানুষ চিন্তা করছে যেহেতু স্বৈরাচার লড়াইতে আমরা সবাইকে লাগবে, সেই জায়গাটা আবার হচ্ছে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে স্পেস পাইছে। ফলে আগামীর দিনের বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগ এখানকার জনগণ দ্বারা প্রত্যাখ্যিত সন্ত্রাসী গণহত্যা দল, ফলে তার ফিরে আসার সুযোগ নেই। আরেকটা হচ্ছে যে আগামীতে কোনো সরকারের পক্ষে যদি স্বৈরাচারী হয়ে ওঠে, অর্থাৎ আরেকটা স্বৈরাচার যদি ফ্যাসিবাদ আকারে আসে 10 বছর 15 বছর এবং সে আওয়ামী লীগের চেয়ে বেশি নিপীড়ন হত্যাকাণ্ড ঘটায়, তাহলে হচ্ছে আওয়ামী লীগের আবার একটা ফিরে আসার সুযোগ আছে। তাহলে যে এখন আমি একটু শেষ করি, এটা শেষ করতে হবে। আপনার রিলেটেড প্রশ্ন, আপনি বলছেন ফিরে আসতে পারবে না, যারা অপরাধ করেছে তারা ফিরে আসতে পারবে না, কিন্তু অগণিত অসংখ্য আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক আছে যারা তো এটার সঙ্গে যুক্ত না, একবারে মাঠ পর্যায়ে তৃণমূল, তারা কি করবে? আওয়ামী লীগের যে মতাদর্শটা, এই মতাদর্শটাই তো গণহত্যাকারী, এটা সন্ত্রাসী মতাদর্শ। আপনার স্বাধীনতার পরে তার প্রত্যেকটা রাজনৈতিক কর্মসূচিটা তার জিজ্ঞাসাপূর্ণ হত্যাকারীর মনোভাব নেই। আপনি এখন পর্যন্ত আপনি দেখবেন ন্যূনতম অনুশোচনা বোধ নেই, ন্যূনতম হচ্ছে তাদের হচ্ছে কোনো ধরনের আপনার এটা অনুশোচনা নাই। আরেকটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ তো গত 53 বছরে তার যে এখানকার রাজনীতি প্রত্যেকটা, মানে বিশেষ করে গত 15 বছরে আপনি দেখবেন ভারতের সাথে তার যে সম্পর্কটা, এখনও সে ভারতের আশ্রয় নিয়েছে এবং আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মীরা ভারতে আশ্রয় নিয়েছে। ফলে ভারতকেও একটা সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের গণহত্যাকারী দলের পক্ষে সে নিবে নাকি জনগণের পক্ষে নিবে, এবং তাকে যে ট্রানজিট দিয়ে দেওয়া কিংবা হচ্ছে মানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে থাকলে কোনো একটা দল হচ্ছে আপনার কোনোভাবেই হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রের হচ্ছে স্বার্থকে অগ্রাধিকার দিতে পারে না। ফলে যেহেতু তার বিগত 15 বছরের স্বার্থগুলো আমরা অনেকবার দাবি করছি যে আওয়ামী লীগের সময় ভারতের সাথে যে ধরনের অবৈধ চুক্তিগুলো হয়েছে, দেশবিরোধী যে চুক্তিগুলো আছে, সেই চুক্তিগুলো জাতির সামনে স্পষ্ট আকারে প্রকাশিত হোক, তাহলে বাংলাদেশের জনগণ আরও বেশি সিদ্ধান্ত নিতে পাবে যে আওয়ামী লীগের রাজনীতির। ফলে যেটা হচ্ছে যে এই জায়গাটা থেকে আরেকটা বিষয় যে আওয়ামী লীগের নেতৃত্বের যে একটা জায়গা,
এই নেতৃত্বের জায়গায়, কারণ এই ধরনের দল হচ্ছে ব্যক্তির কাল্ট নির্ভর দল। মানে কাল্ট নির্ভর দলের ক্ষেত্রে যেটা হয় যে ধরো কাল্ট যখন মারা যায় তখন আর নতুন কাল্ট না হওয়া পর্যন্ত ওই দলের কিন্তু আর ফিরে আসার সুযোগ নেই। ফলে আওয়ামী লীগ কিন্তু তার পরবর্তী কাল্ট কিন্তু তৈরি করতে পারে না, তার মেয়েকে তার রিপ্লেসমেন্ট করা কিংবা হচ্ছে শেখ বোনকে, মানে এই যে ধরনের একটা নেতৃত্বের সংকট। আপনি দেখুন ৭৫ থেকে ৮১-তে আওয়ামী লীগ টানা ৬ বছর হচ্ছে মানে এক ধরনের ৩ থেকে ৪টা ছিল, আওয়ামী লীগ রাজ্জাক ছিল, আওয়ামী লীগ ডক্টর কামাল হোসেন ছিল, নানা ধরনের গ্রুপ ছিল। আরেকটা বিষয় হচ্ছে ৭৫-এ কিন্তু তিনি যখন ১৫ সপরিবারে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যেহেতু হত্যাকাণ্ড হয়েছেন ফলে ৫ বছর আগে শেখ মুজিব যে অপরাধ করছেন হত্যাকাণ্ডের মাধ্যমে তার প্রতি এক ধরনের সিম্প্যাথি তৈরি হয়েছে। তো এইবার যেটা হয়েছে যে এবার হচ্ছে তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, ফলে যেটা হয়েছে যে জনগণের ভিতরে তার প্রতি ন্যূনতম কিন্তু কোনো ধরনের মানে আবেগ নাই। ফলে যেহেতু জনগণের ভিতরে আবেগ নাই এবং এই জায়গাটা হচ্ছে যে আর আপনার হচ্ছে আমাদের যেটা হচ্ছে যে ফলে রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই। জি, ডাক্তার রাকিব আল হাসান, একেবারে মানে আবেগের জায়গা থেকে না, একবারে বিবেকের জায়গা থেকে বলবো, যদি নির্বাচনের ভোটের হিসাব করেন একবারে ক্যালকুলেশন করে, আপনি তো এই গবেষণাগুলো আছে আপনার, সেক্ষেত্রে আওয়ামী লীগ তো আপনি ফেলে দেওয়ার মতো না একবারে মাঠ পর্যায়ে, যতই তারা স্বৈরাচার হোক বা তাদের ফ্যাসিবাদী হোক যাই করুক, কিন্তু মাঠ পর্যায়ে তৃণমূল আওয়ামী লীগের সমর্থন আছে, ভিত্তি আছে। আপনি এই বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে আপনি কোন দিকে ঠেলে দিবেন? আপনাকে আবার ধন্যবাদ। আমি জানি আমি কথা বলার পর আমি অনেক গালি খাবো, কিন্তু আওয়ামী লীগ যদি নামে বেনামে স্বতন্ত্র মার্কাহীন বা কোনোভাবে যদি ইলেকশনে করার সুযোগ পায় আওয়ামী লীগ বিরোধী হবে। আরেকবার বলুন কথাটা। আরেকবার বলছি, আওয়ামী লীগ যদি নামে বেনামে কোনোভাবে যদি ইলেকশন করার সুযোগ পায় আওয়ামী লীগ বিরোধী হবে। এবার আসে আপনার ব্যাখ্যায়, সেটা হচ্ছে ধরেন আওয়ামী লীগ ফিরে আসবে কিনা, ওনার প্রসঙ্গে ধরে আমি আওয়ামী লীগ ফিরে আসবে কিনা দুটো এক্সাম্পল দিয়ে আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই। আওয়ামী লীগ ফিরে আসবে তখন যদি এনসিপি ফেল্ড হয়, একটা কারণ। আর সেকেন্ড কারণ হচ্ছে কি আওয়ামী লীগকে কারা পুনর্বাসন করছে। আপনাকে আমি 3টা উদাহরণ ঘটনা বলি, সাম্প্রতিক সময় 3টা ঘটনা। সেটা হচ্ছে কি কুমিল্লার মুরাদনগরে এখনকার যিনি ছাত্র উপদেষ্টা জনাব আসিফ মাহমুদের বাবার সাথে ওখানকার স্থানীয় বিএনপির একটি সংঘর্ষ হয় বা বাদানুবাদ হয়। কারণ আসিফের বাবা ওখানকার যিনি বিএনপি ক্যান্ডিডেট জনাব কায়কোবা, তিনি প্রচণ্ড প্রভাবশালী একজন নেতা, 5 বার এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন। তার এগেনস্টের লোকজনদেরকে তিনি মানে দলবাড়ি করার জন্য তাদেরকে সাথে নিলেন, যার কারণে তিনি হেনস্থার শিকার হন। কোন দলবাড়ি করার জন্য? আসিফের দলকে, এনসিপিকে দলকে ভারী করার জন্য। আসিফ সাহেব কি এনসিপিতে জয়েন করেছে? জয়েন করেন মানে ওখানকার ইলেকশন কেন্দ্রিক যে প্রচারণা বা প্রস্তুতি মানে ভবিষ্যতে করবে, রাইট, এখন উনি তো প্রচারণা করছেন সেখানে, একটি ঘটনা। সেকেন্ড ঘটনা হচ্ছে কি লক্ষ্মীপুরে যিনি আরেক উপদেষ্টা জনাব মাহফুজ আলমের বাবাকেও হেনস্থা করা হয় একই অভিযোগে। 3 নম্বর ঘটনা আপনাকে বলি, সেটা হচ্ছে কি হাতিয়া, নোয়াখালীর হাতিয়ায় যখন জনাব হান্নান মাসুদ যিনি যখন আক্রমণের শিকার হন, সেটিও একই ঘটনা কেন্দ্র করে। তার আলটিমেটলি আপনি দেখছেন যে আওয়ামী লীগকে কারা পুনর্বাসন করছে। সেটা হচ্ছে কি আওয়ামী লীগকে আপনি ভোটের মাঠে নেওয়ার জন্য, দলের বাড়ি করার জন্য এরাই কিন্তু করছে। এগুলো কিন্তু প্রুভেন, সবগুলো মিডিয়াতে আসছে, এগুলো একটা বিষয়। এখন আপনি দেখেন এটা কিন্তু একটা খুব অ্যালার্মিং সাইন, এবং তারা কি এটা বুঝে করছে না বুঝে করছে নাকি ইলেকশন কেন্দ্রিক প্রচারণার জন্য করছে আমি এটা জানি, আই ডোন্ট নো। আর সেকেন্ড কথা হচ্ছে কি যদি এনসিপি ফেল করে তাহলে কিন্তু আওয়ামী লীগ আসবে। এখন এনসিপি ফেল করবে কিনা সেটা হচ্ছে ভবিষ্যতে দিয়ে যাচ্ছে, কিন্তু এনসিপির যে জিনিসটা সবচেয়ে বড় দুর্বলতার জায়গা আমরা দেখি সেটা হচ্ছে ধরেন এনসিপি একটা পলিটিক্যাল পার্টি গঠন করছে, দলটির এখনো পর্যন্ত কোনো গঠনতন্ত্র নেই, এখনো পর্যন্ত কোনো সুস্পষ্ট রোডম্যাপ নেই, এখনো পর্যন্ত কোনো ম্যানিফেস্টো নেই। এখন ধরেন বাংলাদেশের রাজনীতিতে এনসিপি আসে কখন, যখন হচ্ছে কি এনসিপি বা তৃতীয় শক্তির উত্থান আমরা অনেক আগে থেকে চাচ্ছিলাম। কেন আপনাকে বলি, ধরেন বাংলাদেশ হচ্ছে টু পার্টিস কান্ট্রি অর্থে বাংলাদেশের 4টি মেজর ডেমোক্রেটিক ইলেকশনেই বিএনপি আওয়ামী লীগ ভাগাভাগি করে ক্ষমতা এসেছে। বিএনপি ব্যর্থ হলে আওয়ামী লীগ আসছে, আওয়ামী লীগ ব্যর্থ হলে বিএনপি আসছে। জনগণের তৃতীয় কোনো অপশন নেওয়ার সুযোগ ছিল না। তো আমাদের তৃতীয় পক্ষ যদি থাকে তখন হচ্ছে কি ডেমোক্রেটিক সোসাইটি আরও বেশি পরিমাণে ইস্টাবলিশমেন্ট এবং জনগণের বাঁচা করার সুযোগ থাকে। তখন ফার্স্ট এবং সেকেন্ডের আন্ডারস্ট্যান্ডিংয়ের মাঝে 3 নম্বরটা ঢোকার সুযোগ থাকে, এবং তাদের মাথা থাকে যে আমার তো তাহলে রিস্ক আছে, যে আমার 3 নম্বর দল আসার সুযোগ আছে। তো এটা যেহেতু হয় না, এখন এমন টাইমে যখন এনসিপিটা আসলো বা এনসিপি দলটা হলো, যখন আওয়ামী লীগ পালিয়ে গেল এবং আওয়ামী লীগের ভ্যাকুয়ামটা তৈরি হলো। এবং আওয়ামী লীগ আপনি যে কথাটা বললেন, আওয়ামী লীগ তো ধরেন আমি একদম মিনিমামে যদি ধরি 20% ভোট তো আছে, এখন 20% ভোট কত, তাহলে এটা কোথায় যাবে? আপনার প্রশ্ন কোথায় যাবে? এখন হচ্ছে কি আমাদের রিকনসিলিয়েশনের ব্যাপারটা আছে এখানে। আর ব্যাপারটা হচ্ছে ধরেন এই মহাদর্শ লোকদেরকে তো আপনি পলিটিক্যালি অ্যাকোমোডেট করতে পারেন নাই। এখন ধরেন যে বিএনপির ভোটার সে কি কোনোদিন এনসিপিতে যাবে? যে জামাতের ভোটার সে কি এনসিপিতে যাবে? যে জাতীয় ভোটার সে কি এনসিপিতে যাবে? আমি অন্যান্য ছোটগুলো বাদ দিলাম, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবি পার্টি, তারা তো কোনোদিন যাবে না। তার মানে হচ্ছে কি এনসিপিতে ধরেন শুধুমাত্র ছাত্রদের তো আর একটা পলিটিক্যাল পার্টি হবে না, ছাত্ররা ওদের ফ্রন্ট লাইনে, দ্যাটস গুড সাইন, এবং তারা আরও অনেক সিনিয়র সিটিজেনদের যোগ করবে। বা ধরা আওয়ামী লোক, তারা যাবে কোথায়? এখন তাদেরকে তো আপনি বা অন্যান্য সাধারণ নাগরিক, বাংলাদেশে তো অনেকে মনে করে কি বাংলাদেশে সব মানুষ হয়তো আওয়ামী লীগ নাহলে বিএনপি, আসলে কিন্তু তা না।
বাংলাদেশে কিন্তু ফ্লটিং ভোটটা সবচেয়ে বেশি, আপনি কিন্তু জানেন বাংলাদেশের প্রত্যেকটা ইলেকশন কিন্তু ফ্লটিং ভোটটা কিন্তু একটা মেজর ফ্যাক্টর। এখন আপনার এই ফ্লটিংদেরকে বা যারা ধরেন একেবারেই ধরেন সে বঙ্গবন্ধুকে বিশ্বাস করে, সে মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে, বাট সে হাসিনাকে পছন্দ করে না, সে আওয়ামী লীগকে পছন্দ করে না। এখন তার তো একটা রাজনৈতিক একটা রাইটস আছে, আপনারও ভোট একটা, তারও ভোট একটা, সবারই ভোট একটা, যে প্রাইম মিনিস্টার তারও ভোট একটা। এখন আপনি তো তাকে অ্যাকমেন্ট করতে পারেন নাই। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে ধরেন মানে এই এনসিপির, আমি এনসিপিকে অন করে আমি ক্রিটিক করতেছি, ধরেন হচ্ছে কি এনসিপি এখন পর্যন্ত খুব বেশি ক্যারিশমেটিক কিছু করতে পারেনি। আর আরেকটা উদাহরণ আমি আপনাকে দিই, কারণ পৃথিবীতে যতগুলো তৃতীয় শক্তির উদ্ভাবন হয়েছে তারা হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ারটাকে প্রাধান্য দিচ্ছে। আপনি দেখেন কেজরিওয়াল যে আম আদমি পার্টি, সে কিন্তু একেবারে পিপল পারসেপশনটা এভাবে ক্যাচ করছে যে আমি কম দামে আমি গ্যাস দিব, তেল দিব মানুষকে সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য। আবার আপনি দেখেন তাদের হচ্ছে কি ইমরান খান, তারপর হচ্ছে এরদোয়ান, প্রত্যেকটি দেশে আপনি দেখবেন কিন্তু তারা এখনো পর্যন্ত আমি দেখিনি যে কোনো সোশ্যাল ওয়েলফেয়ার কিছু তারা করতে পারছে। আপনাকে আমি আরেকটা জিনিস দেখি, আমি এখন পর্যন্ত খুব মানে আশ্চর্য হলাম। আপনি দেখেন বাংলাদেশ হচ্ছে কি এটা কিন্তু ধরেন কেন যে আমি পলিটিক্যাল পার্টিটা ক্যাশ করতে পারছি আমি জানি না, আমি আজকে ওনাকেও আমি এটা সাজেস্ট করবো। তো সেটা হচ্ছে ধরেন বাংলাদেশ হচ্ছে কি এই মুহূর্তে সারা বিশ্বে জলবায়ু সংকটের জন্য একটি বড় একটা মানে সাফারার এরিয়া বা ভিকটিম এরিয়া। তো এই বাংলাদেশ জলবায়ুর জন্য, বাংলাদেশের জলবায়ু যে কত বড় একটা সিগনিফিকেন্ট জিনিস মানে কল্পনারও বাইরে। আপনি দেখেন গত বাংলাদেশে যে জলবায়ুর জন্য এতগুলো ফান্ড দিচ্ছে, কেন দিচ্ছে? তারা তো এমনি দিচ্ছে না। আপনি দেখেন বাংলাদেশের প্রতি বছর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 3.8 মিলিমিটার থেকে 5.8 মিলিমিটার করে বাড়ছে। এবং আমাদের শুধু বরেন্দ্রভূমি না, উপকূলীয় অঞ্চল না, বরেন্দ্রভূমি এটার জন্য এফেক্ট হতে পারে। এবং আমাদের এই শুধু সমুদ্র উচ্চতার কারণে, জলবায়ু সংকটের কারণে আমাদের আগামী 2030 সালের মধ্যে আমাদের 1,30,00,000 মানুষ সরাসরি ইফেক্টেড, বেকার হয়ে যেতে পারে। তার মধ্যে 43% তরুণ বেকার হয়ে যেতে পারে, 43% বেকার এর মধ্যে ইফেক্টেড হতে পারে। এবং শুধু তাই না, এখানে 80 থেকে 100টি নির্বাচনী আসন রয়েছে। তা আমাদের এই পলিটিক্যাল পার্টিগুলো ইনক্লুডিং বিএনপি, বড় দল বিএনপি, অন্যান্য পার্টি, কিংবা তারা তো নতুন দল, তারা তো এগুলো ক্যাশ করতে পারতো। তো তাদের জলবায়ু কেন্দ্রে কি রাজনীতি হবে, তাদের ফরেন পলিসি কিরকম। আমি আরেকটি ব্যর্থতা তাদের কথা বলি, আমি একটু সমালোচনা করি, ক্রিটিক করি। ধরেন হচ্ছে কি আপনি ধরেন তারা মানে আপনি একটা দেশ চালাবেন, আপনার এই বাংলাদেশ এখন একটা জিও পলিটিক্যাল একটা মিডফিল্ডে আছে, আমরা এখন রয়েছি। আমাদের প্রত্যেকটি ডট যদি আপনি যোগ করেন একটা সরল রেখে, কিন্তু আমরা এখন একটা খুব ডেঞ্জারাস রিস্ক এরিয়া আছি। তো এই রাজনৈতিক নবগঠিত রাজনৈতিক পার্টিটি যে তারা ফরেন পলিসি কীরকম হবে, তারা প্রত্যেকটি দেশের সাথে কীভাবে নেগোশিয়েট করবে, তাদের কোনো আইডিয়া নাই, তারা কোনো কিছু জানে না। ইভেন আমি নিশ্চিত উনিও জানেন না। আমি আপনাকে বলি, ধরেন বাংলাদেশ কিছুদিন আগে এই গভর্নমেন্ট বাংলাদেশ কিন্তু এলএনজি ইম্পোর্ট করে সৌদি, কাতার, ওমান থেকে। বাংলাদেশ কিন্তু ব্রুনের সাথে সাইনিং করছে, উনি জানে না। এমন হচ্ছে কীভাবে হবে, কয় বছর সাইনিং হবে, ওরা কিন্তু সবার সাথে কথা বলতেছে। কিন্তু আমি দুঃখজনক ব্যাপার, যেহেতু আমরা এলানে আসি, ফরেন সার্ভিসে আমরা গবেষণা করি, আমরা কাজ করি, আমাদের সাথে ইন্টারাকশন ডেলি হয়, তারা আমাদের বলতেছে যে আমরা বিএনপির সাথে বসতেছি এসব বিষয় নিয়ে, এনসিপি কেউ আমার সাথে বসে না, আমাদেরকে চেনে না। তো আমার সাথে বসেন। এখন তাদের এই দুর্বলতা জায়গাগুলো তারা সর্ট আউট না করে, তারা আসলে তাদের রাজনীতিটা হয়ে গেছে যে এখন বিএনপিকে কাউন্টার দিতে হবে, একে কাউন্টার দিতে হবে, ওকে কাউন্টার দিতে হবে। এগুলো না করে আসলে তারা আসলে বুদ্ধিভিত্তিক রাজনীতি, তারা আসলে সেই পলিসির দিকে তারা যাচ্ছে না। এটা খুব দুঃখজনক। আপনি যতটা নেগেটিভলি বলেন, আমি এতটা নেগেটিভ নিতে চাই না। নিশ্চয়ই আরিফুল ইসলাম আদিবের কাছে জবাব আছে। এই যে বিভিন্ন পলিসির কথা বলা হচ্ছে, আসলে ভীষণটা কি দেখাবেন, মানুষ কেন এনসিপিকে বেছে নেবে, একেবারে মানে যদি মোটা দাগে এই কারণগুলো একটু বলেন। আপনি দেখেন, আমরা যে কোনো সমালোচনাকেই খুব ইতিবাচকভাবে নেই। এটা আমাদের বিভিন্ন 7-8 মাসের যে অ্যাক্টিভিটি, সেটাতে আপনারা দেখেছেন আর কি। প্রথমত বিষয় হচ্ছে যে আমাদের রাজনৈতিক দল হইল 28 ফেব্রুয়ারি। 28 ফেব্রুয়ারি হওয়ার পরবর্তীতে আমাদের রোজা শুরু হয়েছে, রোজা কেন্দ্রিক ঈদের ব্যস্ততা বা এখন পর্যন্ত আমাদের 48 দিন বা 50-51 দিনের মতন আর কি। সেই জায়গাতে যেটা হচ্ছে যে আমাদের এখন ফার্স্ট যে প্রায়োরিটি, সেটা হচ্ছে যে দলের গঠনতন্ত্র চূড়ান্ত করা, একই সাথে দলের স্লোগান, মূলনীতিগুলো চূড়ান্ত করা, এবং অ্যাট এ টাইমে আমাকে সারা দেশের প্রত্যেকটা উপজেলা, জেলা, মহানগর এবং ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক ভিত্তি দাঁড় করানো। কারণ এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার সাংগঠনিক ভিত্তি যদি শক্তিশালী এবং মজবুত না হয়, তাহলে সেটা হচ্ছে যে সংগঠন আকারে আপনার হচ্ছে শুধুমাত্র পপুলার পলিটিক্স কিংবা হচ্ছে আপনার একটা এটার ফেভারেবল টাইমে হচ্ছে পলিটিক্স করাটা আর দুঃসময় পলিটিক্স করাটা খুবই ডিফারেন্ট। ফলে আমাদের এখানে প্রস্তুতি যেটা হচ্ছে যে দেখেন, আমরা এখানে এনসিপির বলা চলে যে মূল নেতৃত্ব কিংবা যারা উপরে নেতৃত্বের জায়গাটা আছেন, এদের যদি আপনারা ব্যাকগ্রাউন্ড দেখেন, যে আমাদের এখানে রাজনৈতিক বিষয়টাই হচ্ছে যে উনিও যেটা বলছেন যে 2 পার্টি পলিটিক্সের বাহিরেই একটা পলিটিক্স আমরা এখন না। এটা বাংলাদেশে গত 10 বছর ধরেই এই পরিবেশটা তৈরি হয়ে আসছে, এবং আমরা ওই সময়ের জেনারেশন, প্রজন্ম। আপনার ভিতরেও একটা নতুন জিনিস মানে টেস্ট করা বলেন কিংবা হচ্ছে দেখা বলেন, এই জিনিসটা কিন্তু আপনার ভিতরে আছে, তার ভিতরে আছে, আমার ভিতরে আছে। ফলে একটা জায়গা থেকে কিন্তু এই পরিবর্তনটা আমরা করতে চাই। এখন বিষয় হচ্ছে যে বাংলাদেশের রিস্ক নেওয়ার লোকটা খুব কম পাওয়া যায়। মানে আপনি কেরিয়ার থেকে সুইচ করে যে আপনি রিস্ক নেবেন,
সেই রিস্কটা কিন্তু ধরেন অনেকে নিতে না চায় না। কেন আপনার সেই ভীষণ দেখালে রিস্ক অবশ্যই না ভীষণ আপনি যদি আমরা এক মোহাম্মদ আলী জিন্না কারণে আপনার মুসলিম লীগ দাঁড়ায় গেছে না, রহমান নেহেরু মহাত্মা গান্ধী তাদের কারণে কংগ্রেস দাঁড়ায় গেছে না, তারপরে এরকম ভিশনারি লিডার একজন তৈরি অবশ্যই আপনি তৈরি হন, সমস্যা কি? সেই লিডার সামনে তৈরি হবে। এই যে আপনি একটা গুরুত্বপূর্ণ বলছেন যে আপনি তৈরি হন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। যেমন ধরেন আপনি সাংবাদিকতা করেন, আপনার ক্যারিয়ারের সর্বোচ্চ একটা গোল আছে যে আপনি একসময় সম্পাদক হবেন কিংবা হচ্ছে এমডি হবেন এই প্রতিষ্ঠানের। কিন্তু বাংলাদেশে যারা পলিটিক্স করে, গত 54 বছর ধরে যারা পলিটিক্স করছে, এই পলিটিক্যাল পেরিফেরির লোকেরা জীবনের সর্বোচ্চ স্বপ্ন দেখতে পারছে নমিনেশন, নট এমপি হওয়া, নমিনেশন, যে আপাকে খুশি করে আমি নমিনেশনটা পাবো কিনা, তা ওয়ান টাইম। এখন স্বপ্ন দেখে ধরেন আরেকজনকে, লন্ডনকে আমি খুশি করে আমার নমিনেশনটা কনফার্ম থাকবে না। এমপি মন্ত্রী পরের বিষয়, হ্যাঁ মন্ত্রী তো পরের বিষয়, প্রধানমন্ত্রী তো আরো পরের বিষয়। যেই রাষ্ট্রে আপনার পুরো রাজনৈতিক একটা জেনারেশন, 50 বছরে 3টা জেনারেশন তৈরি হয়েছে যাদের সর্বোচ্চ স্বপ্ন ছিল একবার নমিনেশন পাওয়া, সেই রাষ্ট্রে আপনি যখন জিজ্ঞেস করবেন আপনাকে বারবার বলতে হবে যে বিকল্পকে। ফলে আমাদের এখানে একটা বড় গুরুত্ব, আমরা মনে করি যে আগামীর বাংলাদেশে যে এই যে বিকল্পর এই প্রশ্নটা আর আসবে না। জি, আপনার রাজনৈতিক ক্যারিয়ারে এই বিষয়টা আপনাদের আর এক কথা বলেন, এক ব্যক্তি পরপর দুইবার প্রধানমন্ত্রীর কথা বলছিলেন তো, এক ব্যক্তি পরপর দুইবার বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। ঐক্যমত কমিশনের এমন প্রস্তাবের সাথে একমত পোষণ করেছে বিএনপি, তবে দুইবারের পর বিরতি দিয়ে আবারও প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখা হয়েছে। ঐক্যমত কমিশন খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে বলা হচ্ছে, তারা বিভিন্ন পার্টির থেকে মতামত নিচ্ছে এবং একটি জাতীয় সনদ তারা করবে সব দলের মতামতের ভিত্তিতে। আপনার কাছে কি মনে হয় এই সনদটা গ্রহণযোগ্য হবে দেশের মানুষের কাছে? যদি সব দল যদি একমত হয়, সব দল কি কখনোই তো একমত হবে না? কিছু সব বিষয় আপনারা সব বিষয় আমি একমত হব না, কিন্তু বেসিক যে মৌলিক জিনিসগুলোতে যদি একমত হয় তাহলে আমি মনে করি যেটা পারফেক্ট হবে। এবং আমি আরেকটা জিনিস আপনাকে উদাহরণ দিই, আমি রিপিটেডলি সব সময় আমি এটা বলি, ধরেন আমাদের এই যে সংস্কার কথা বলছেন, একমতের কথা বলছেন, আমাদের 4টা বিষয়, অন্যান্য সবকিছু বাদ, আপনার নাম রহিম করিম, আমার নাম রহিম জব্বার, হোয়াট এভার যাই হোক না কেন, 4টা বিষয় যদি পলিটিক্যাল অ্যাটমসফিয়ার ঠিক থাকে, অ্যাকোমোডেশন হয়, আন্ডারস্ট্যান্ডিং ঠিক থাকে, তাহলে আমাদের এই বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে। 4টা বিষয় আপনাকে বলি আমি, সেটা হচ্ছে কি, 1 নম্বর বিষয় হচ্ছে কি আমার নির্বাচন ব্যবস্থা নিয়ে আমাদের তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো ছেলে খেলা খেলতে পারবে না, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে কি আমাদের এনআরবি, 3 নম্বর দুদক, 4 নম্বর হচ্ছে কি আমাদের যে স্বাধীন বিচার ব্যবস্থা। এই 4টা বিষয় যদি আমরা ঠিক থাকতে পারি তাহলে আমরা বাংলাদেশে যে দ্রুত আমরা পিছিয়ে পড়েছি, আমরা একটু উন্নয়ন প্রগতিশীল লিবারাল ডেমোক্রেটিক প্র্যাকটিসের দেশে এক কথায় বলবেন। আমরা মনে করি বাংলাদেশ রাষ্ট্রটা রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। এখানে সরকারি দল, বিরোধী দল কিংবা হচ্ছে আপনার ধর্ম, বর্ণ, পেশা হিসাবে আপনাকে রাষ্ট্র ট্রিট করবে না। যে নাগরিক হিসাবে বাংলাদেশের জনগণ যখন নাগরিক হয়ে উঠতে পারবে, তার নাগরিকের মর্যাদা যখন প্রতিষ্ঠিত হবে, তখন আমি সরকারি দলে না বিরোধী দলে, তখন হয়তো আমার রাজনীতি করার প্রয়োজন হবে না। কারণ রাষ্ট্রটা যখন রাষ্ট্র হিসাবে দাঁড়াবে, কিন্তু বরং এখানে যেটা হয় যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলে গিয়ে দলীয়করণ করে। ফলে ওই যে ভাই যেটা বলছে, বিচার বিভাগ বলেন, দুদক বলেন, প্রত্যেকটা সেক্টর হচ্ছে ওই যে দলের লোক করলে আস্তের উপরে আমি এটাকে আর দেখবো না, বিরোধী দল করলে হচ্ছে তাকে মিথ্যা দিয়ে হচ্ছে অভিযোগ দিয়ে হচ্ছে তাকে হচ্ছে আপনার ঘায়েল করে, এবং রাজনৈতিক প্রতিপক্ষ। আরেকটা হচ্ছে পাওয়ার ট্রানজিশন, মানে এখানে ক্ষমতার পালাবদলটা খুবই রক্তাক্ত এবং হচ্ছে যেটার হচ্ছে সঠিক কোনো প্রক্রিয়া নাই। ফলে এই জায়গাটা যদি পরিবর্তনের স্থায়ীভাবে হয়, তাহলে বাংলাদেশ রাষ্ট্র হিসাবে দাঁড়াবে, নাগরিক, বাংলাদেশের জনগণ নাগরিক হয়ে উঠবে। এবং আমরা যার কারণে এই জায়গা থেকে আমাদের পার্টির নামও নাগরিক পার্টি, যে আমাদের একটা লড়াই যে বাংলাদেশের জনগণকে নাগরিক হিসাবে তার নাগরিক মর্যাদাটা প্রতিষ্ঠা করা। অসংখ্য ধন্যবাদ আরিফুল ইসলাম আদিব এবং ডক্টর রাকিব আল হাসান, আপনাদের দুজনকেই। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ এই অনুষ্ঠান দেখছিলেন, আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।